পরিবর্তন হতো আমার ভাইয়ের আজকে রক্ত কেন আমি জিজ্ঞাসা করতে চাই। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে তো চুলকানি কেন? আপনার চুলকানি কেন? আপনি দেখেন আপনার চুলকানি কেন? ধর্ম নিয়ে তো কথা আপনি বলতে নিজে হলেন একটা ধর্ম খারাপ লোক। এদেশের মানুষের ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করেন। আপনাদের চুলকানিটা আমাদের ধর্মকে রাজনীতি নিয়ে হয় সব। ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আমরা শরীয়ত বক্তার বাইরে না, যান। ধর্মভিত্তিক রাজনীতি করি। আপনাদের প্রয়োজনে আমরা শরীয়ত ধর্মকে যথার্থভাবে অনুসরণ করে আমি একটু থামাচ্ছি। আমাদের মতো ধর্ম ব্যবসায়ী না। চুলকানিতে শরীয়ত আইন খালি বারবার ধর্মকে আনেন কেন? বাংলাদেশে থাকে আর ধর্মকে অবজ্ঞা করেন। বাংলাদেশের রাজনীতি করবেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি করতে হলে ধর্মকে কোনোদিন অবজ্ঞা করবেন না। পরিণতি হাসিনার পরিণতি হবে। আমার মুখে নাকি কারণ নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর বারবার হামলার কড়া জবাব দিয়ে পাশে দাঁড়ালেন জামায়াত আমির। আমি তো মনে হয় আসতে আমার 6 মিনিট লাগছে, 1 মিনিট লাগছে, আমার তো মনে হয় না যে 1 মিনিট লাগছে। এখন এখানে যতটুকু ঘটনা করছে পুলিশ কিন্তু এখানে ছিল, পুলিশ টাকার ডক্টর ইউনূসকে মহাসচিব ঘোষণা করল জাতিসংঘ। এবার মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি যা কল্পনাও করতে পারেনি, ঠিক সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে রাজনীতি। বাংলাদেশের মধ্যে আমরা বর্তমান সরকারের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি সরকার একজন রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনায় সরকার বর্তমানে নিতে পারছে না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা আমাকে কাঁচা ডিম দিয়েছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তাদেরকে সিদ্ধ ডিম দেব। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে, তাহলে এই সরকারের পতন নিশ্চিত। সারা বাংলাদেশের একটিমাত্র ব্যাংক, যে ব্যাংকটি এই দেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, সেই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এটা দিয়ে শুরু করলাম এপিসোড। অনেকে কইবে পাগল ছাগল, এদের কথা গুরুত্ব দিয়ে লাভ আছে, কিন্তু এটা কথা শুনলে আপনাদের গা কলে শিউরে উঠবে। ইন্ডিয়ার একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, যে লোক ইন্ডিয়ার পরমাণু নীতি লেখার দলে ছিল, সে প্রকাশ্যে নিজের নামে লিখে দিছে বাংলাদেশের রংপুর বিভাগটা ভারতের দখল করে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। এবার মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি যা কল্পনাও করতে পারেনি, ঠিক সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমপি মন্ত্রী বানিয়ে দিবে, যেরকম পিটাতে পেটাতে মারতে মারতে ভিপি নূরকে এমপি মন্ত্রী বানানো হয়েছে। ভিপি নূর জাস্ট ভিপি নূর। ভিপি নূর ছিল শিবিরের গুটি। শিবির তাদের পরিকল্পনার অংশ হিসাবে ভিপি নূরকে ভিপি বানিয়েছে। ভিপি নূরের আলাদা কোনো যোগ্যতা ছিল না, কোনো লজিস্টিক সাপোর্ট ছিল না, কোনো পয়সা ছিল না, কিছুই ছিল না, কোনো সংগঠন ছিল না কোটা সংস্কার আন্দোলন করা কিংবা ডাকসু ভিপি হওয়ার, কিচ্ছু ছিল না। আহত হলে চিকিৎসা নেওয়ার মতো টাকা ছিল না। ভিপি নূর ছিল শিবিরের গুটি। শিবির পর্দার অন্তরালে লজিস্টিক সাপোর্ট দিয়ে ভিপি নূরদের মাধ্যমে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে। এটা হাসিনা আওয়ামী লীগ স্পষ্ট করে বলেছে, এটা শিবির আন্দোলন। আসলে শিবির আন্দোলন ছিল। আর শিবির কি পারে সেটা তো লাস্ট ডাকসু ইলেকশনে দেখেছেন, আর হাসিনার আন্দোলনে 24 আন্দোলনে দেখেছেন। সাদিক কেন্দ্রের ভূমিকা কি, এটা জুলকারনাইন সাইলা বা নানান মাধ্যমে আমার দেশ পত্রিকায় যেভাবে উঠে এসেছে আপনারা ক্লিয়ার। শিবির কি পারে? 18 সালে কোটা সংস্কার আন্দোলন ওটা শিবিরের আন্দোলন ছিল, বাট ভিপি নূরদের মাধ্যমে। আর ভিপি নূররা ক্লিয়ার জানবেনও না যে কিভাবে শিবির পর্দার অন্তরালে কলকাঠি নাচ্ছেন, বাট ইট ওয়াজ শিবির আর শিবির আন্দোলন। এবং ডাকসু ভিপি তিনি হয়েছেন। আচ্ছা, ভিপি নূরকে ভোট দেবে কারা? একটা সংগঠিত শক্তি তো লাগে, একটা প্রচার প্রচারণা, কিছু পয়সা পাতি, নানান কিছু লাগে, কিছুই তো ছিল না। শিবিরের ভোট ব্যাংক পুরোটাই ভিপি নূরের পক্ষে কাজ করেছে, ভিপি নূর জিতেছে। সেই ভিপি নূর এমপি মন্ত্রী হওয়ার কথা না, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ বারবার ভিপি নূর উপর হামলা করেছে, পিটিয়েছে। এবং ভিপি নূর ব্যক্তিগত অবশ্যই তার অর্জন আছে, কারণ তিনি সাহসী ছিলেন, এখনো তিনি সাহসী, এবং মার খেয়েও তিনি ঘুরে দাঁড়িয়েছেন, পিছু হটেন নাই, গর্তে লুকান নাই। তো এই কোয়ালিটিগুলো ভিপি নূরকে আজকে এই পর্যায়ে এনেছে। তো ভিপি নূরের উত্থানের সবচেয়ে বড় কারণ হচ্ছে ভিপি নূরকে বারবার মারা। ভিপি নূরের উপর ছাত্রলীগ বিভিন্ন জায়গায়, যেখানে যেত একটা পর্যায়ে টাঙ্গাইল জেলে সেখানে হামলা করতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিতরে বিভিন্ন জায়গায় দফায় দফায় হামলা করে জনগণের কাছে হিরো বানিয়েছে এবং জনগণের ব্যাপক সিম্পিতি অর্জন করেছে। নইলে বিভিন্ন এত সিম্পিতি পেত না। সেই ভিপি নূরের যে করুণ দৃশ্য, ডাকসু থেকে মেরে ফেলে দেওয়া এবং শিক্ষকের পা জড়িয়ে ধরা যে বাজার, এই দৃশ্যগুলো ভিপি নূরকে জনগণের ব্যাপক সিম্পিতি দিয়েছে। এর ফলে এক পর্যায়ে ভিপি নূর রাজনৈতিক দল করার সাহস পেয়েছেন, আজকে এমপি মন্ত্রী। মাঝখানে প্রতারণা, বিকাশের টাকা মেরে দেওয়া, দ্যাটস ডিফারেন্ট, বাট ভিপি নূর এরকম কিছু করেছে। এখন এই জায়গায়
দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সেম আলোচনা হচ্ছে, ক্ষমতাসীন মানে বিএনপি যেখানে যাচ্ছে সেখানে হামলা করছে। ভিপিনুরের ক্ষেত্রে এটা করতো, বরং ভিপিনুর ওই সময় যা ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি তার চেয়ে অনেক বড় কিছু। ভিপিনুরের সাথে তেমন লোকজন ছিল না, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বিরাট একটা শক্তিশালী জনগোষ্ঠী রয়েছে। এবং তখনকার সময় ভিপিনুরের যে পরিচিতি তার চেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচিতি এখন বেশি। রাজনৈতিক জোয়েট ভিপিনুরের তখনকার সময় যখন মার খেত তখনকার যে রাজনৈতিক তার চেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ওয়েট অনেক বেশি। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রত্যেক দিন যেখানেই তিনি যান তার উপর হামলা করা হয়, বিএনপি লোকজন হামলা করে। তার উপর যে টার্গেটেড হামলা, এই হামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে মার খাওয়া, এই বিষয়টাই তাকে এমপি মন্ত্রী বানান। তিনি তো এমপি হয়েছেন, তারটা কেড়ে নেওয়া হয়েছে, বাট সামনে এমপি মন্ত্রী হবেন এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু এমপি মন্ত্রী না, ভিপিনুরের উপর বিএনপি যেভাবে টার্গেট করেছে, দফায় দফায় যেভাবে হামলা করছে, পরিকল্পিত যেভাবে হামলা করছে, যেখানে যাচ্ছে সেখানেই যেভাবে হামলা করছে, তাতে আরো বড় কিছু ঘটবে। এই বিষয়টা আরো ইম্পর্টেন্ট। এমপি মন্ত্রী হচ্ছে তো বড় কিছু। প্রফেসর ইউনূস একটা খেলা খেলছেন বিদেশে বসে। ইউনূস যদি তারেক রহমান যদি তাকে রাষ্ট্রপতি না বানান, তাহলে বিএনপি সরকারের পতন ঘটাবেন, তিনি একটা বিপ্লব করবেন। এই জন্য জর্জ সারোজদের এনজিওর মাধ্যমে টাকা পয়সা ঢালা, এবং সেটা ভারত হয়ে আসবে বাংলাদেশে, ভারতেই এটা হেল্প করে। প্রয়োজনে ভারত ইউনূস মিলে এটা করবেন। রাজনীতি এমনই খেলা। এবং অবিনাশ পালিয়াল থেকে শুরু করে তারা ন্যারেটিভ নির্মাণ শুরু করেছেন, ইউনূসের পক্ষে ওকালতি শুরু করেছেন, যুক্তরাষ্ট্র তো আছেই। তো এই জায়গায় দর্শক, ইউনূসের যে যদি তারেক ইউনূসের সাথে বেইমানি করে, তাহলে যে তারেক সরকারের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান ঘটবে, জনগণই ঘটাবে। কিন্তু জনগণকে মোটিভেট বা পিছন থেকে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবেন ইউনূস, এবং অনেক টাকা পয়সা দরকার, এগুলি জর্জ সারোজটা দিবেন। তো এই বিষয়গুলো কিভাবে কি হবে, এবং অন্যান্য ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিবেন, এই হওয়াই দিবে দেখবেন। বিশেষ করে অবিনাশ পালিয়াল্লাহ দিবেন দেখবেন, এবং লোকাল অবিনাশ পালিয়াল যারা, তারা তো অভাব নেই। প্রথম আলো, ডেইলি স্টার, সুজন, অমুক তমুক, সিপিডি, এরা সবাই বিএনপি সরকার পতন চাইবে। তো এই যে একটা বিপ্লব সামনে হবে আসন্ন, যদি ইউনূসকে রাষ্ট্রপতি না বানায়, তাহলে সেই বিপ্লবে নেতৃত্ব দিবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। নাসিরউদ্দিন পাটোয়ারি হবেন মহানায়ক। যেভাবে বিএনপি তাকে মারছে, যেভাবে উপরে উঠাচ্ছে, তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি মহানায়ক হবে। বিপ্লবের ভারতের যেরকম বালেন্দ্র, ওইরকম বাংলাদেশের মানে নেপালের ওইরকম বাংলাদেশের বালেন্দ্র হয়ে উঠবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, শুধু এই বিএনপির টার্গেটেড মাইরের কারণে। তিনি অবিসংবাদিত নেতা হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রোগ্রামে হামলা করা হয়েছে পাটোয়ারি যাওয়ার আগেই, এবং বেশ কয়েকজনকে রক্তাক্ত করা হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপরও হামলার আশঙ্কা ছিল, কিন্তু তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গিয়েছেন। সেখানে যে হুঙ্কার দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে ধোলাই দিয়েছেন, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, ঘেরাও করবো, অমুক তমুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। এবং আরো যেসব কথা বলেছেন যে আমাদেরকে মৃত্যু ছাড়া কোনো কিছু আমাদেরকে এই পথ থেকে কিছু হটাতে পারবে না, আমরা কোনো কিছু পরোয়া করি না, ভয় করি না, যেভাবে হুঙ্কার গর্জন দিয়েছেন, এবং যেভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি সোচ্চার হচ্ছেন, যেভাবে বর্ডারে যাচ্ছেন, এই বিষয়গুলো নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাংলাদেশের বালেন্দ্র হিসাবে তৈরি করছে, অবিসংবাদিত নেতা হিসাবে তৈরি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো সংসদীয় রাজনীতি নাই, কিন্তু মাঠের রাজনীতি এমনভাবে করছেন, আগামী বিপ্লবে নাসিরউদ্দিন পাটোয়ারি থাকবেন মহানায়ক। আপনি কল্পনা করতে পারবেন না। দেশে বিএনপি মেরে সেই ঘটনা ঘটাচ্ছে, আর আন্তর্জাতিক যে রাজনীতি, এই টাকা পয়সাতে কোনো অভাব থাকবে না। এই যে জর্জ সারোজদের তো আনলিমিটেড বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার, এবং এই জর্জ সারোজ আর ইউনূস কি সম্পর্ক আপনারা তো জানেন যে এনসিপির সাথে সম্পর্ক। এই জর্জ সারোজ বাংলাদেশে কয়েকবার এসেছে ইউনূস ক্ষমতা আসার পর, অথচ জর্জ সারোজ তার সংগঠন দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতন ঘটিয়েছে, ইউক্রেনে, অমুক জায়গায় তমুক জায়গায়, এরকম অনেক ঘটনা রয়েছে। এমনকি সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে প্রায় 15টা রাষ্ট্র হয়েছে ইনক্লুডিং রাশিয়া, এগুলো প্রত্যেকটার পিছনে জর্জ সারোজের এনজিও টাকা পয়সা এগুলো কাজে লেগেছে, টুকরো টুকরো করে দিয়েছে। আর অনেক জায়গায় এটা আছে। অতএব সেই জর্জ সারোজ সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পছন্দ করেন, ইউনূসকে পছন্দ করেন। ইউনূসের কাছে আসেন, আসিফ মাহমুদের কাছে আসেন। আমাদের সেভেন সিস্টার, আমাদের চিকেন নেগের দিকে যদি বাংলাদেশি জিহাদি মৌলবাদীরা নজর দেয়, সেভেন সিস্টারের 1 ইঞ্চি জমি দখল করার আগে আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাবর্তী বানিয়ে দেবো, বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। যে ক্লিপটা দিয়ে শুরু করলাম এপিসোড, অনেকে কইবে পাগল ছাগল, এদের কথার গুরুত্ব দিয়ে লাভ আছে, কিন্তু এটা কথা শুনলে আপনাদের গা কলে শিউরে উঠবে। ইন্ডিয়ার একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, যে লোক ইন্ডিয়ার পরমাণু নীতি লেখার দলে ছিল, সে প্রকাশ্যে নিজের নামে লিখে দিছে বাংলাদেশের রংপুর বিভাগটা ভারতের দখল করে নেওয়া উচিত। কি ভয়ঙ্কর কথা! কোনো রাগঢাক নাই, কোনো ইঙ্গিত না, সরাসরি শিরোনাম লিখেছে। দেখেন, ইংরেজি যেটা লিখেছে ঠিকই লিখেছে, না বাংলাদেশে যে শিলিগুড়ি করিডোর চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগ দখল করো। চিন্তা করেন কি হইতেছে। আর আমগারে সরকার বসে বসে আঙুল চুষিচ্ছে। আগে বুঝেনি চিকেন নেক জিনিসটা আসলে কি, শিলিগুড়ি করিডোরটা কি আগে শুনেছেন, তাও আবার বলি, শুনলে তো অসুবিধা নাই। এটা সাহেব একটু দেখান ম্যাপে ইন্ডিয়ার উত্তর পূর্বের 8টা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, এই পুরো অঞ্চল মূল ভারতের সাথে জোড়া লাগানো আছে একটা সরু গলার মতো জমি দিয়া, নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ডাক নাম হইতেছে চিকেন নেক, মুরগির গলার মতো। আর কত সরু জানেন? সবচেয়ে সরু জায়গাটা 20 থেকে 22 কিলোমিটার। এই সরু গলাটার এক পাশে নেপাল, আর এক পাশে ভুটান, আর নিচে বাংলাদেশ, আর একটু উপরে চীনের চুম্বি উপত্যকা। এই গলা যদি একবার চাইপা ধরে, ভারতের 8টা রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এক কোপে মাথা আলাদা। এই কারণে ইন্ডিয়া এই করিডোরটা নিয়ে সবসময় আতঙ্কে থাকে। এই জন্য ইন্ডিয়ানরা একটা ভয়ঙ্কর সমাধানের কথা বলা শুরু করলো। সমাধানটা কি? দুর্বল গলা চওড়া করতে হবে। কেমনে? বাংলাদেশের জমি কাইটে নিয়ে। এবার আসেন ওই লোকের কথায়, যার কথা দিয়ে শুরু করেছিলাম, ভারত কার নাম। উই কোনো পাগল না, পাগল ছাগল না, কোনো ইউটিউবের গরম গরম বক্তাও না। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো, ইন্ডিয়ার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য, পরমাণু এটা নীতি এটা লেখার দলে ছিল ওই লোক। নিজেকে পরিচয় দেয় ভারতের সবচেয়ে অগ্রগণ্য রক্ষণশীল স্ট্র্যাটেজিস্ট বলে। তো এই লোক লিখলো, হুবহু শুনেন কি লিখলো। উই লিখলো, ইন্ডিয়ার উচিত সামরিকভাবে বাংলাদেশের রংপুর বিভাগটা ছিনায় নেওয়া,
আর সীমান্তটা সোজা করে ফেলা। বালুরঘাট গাইবান্ধা রেখা বরাবর, ওই রেখাটা মনে রাখেন, ওই জায়গায় ফিরে আসবো। বালুরঘাট গাইবান্ধা রেখাটা মনে রাখেন। তার ভাষায় করিডোর চওড়া করা এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্যতা। কিভাবে দখল করবে? কারনাথ দুইটা পথ বলে দিচ্ছে। প্রথম পথ হইতেছে ভদ্রভাবে কিনে নেওয়া, বলেছে ভারত ইন্ডিয়া ঢাকাকে প্রস্তাব দিতে পারে 16,000 বর্গ কিলোমিটার রংপুর বিভাগটা 10 থেকে 20 বিলিয়ন ডলারে কিনে নিবে। বাংলাদেশে তো 104 বিলিয়ন ডলার ঋণ, এই টাকা দিয়ে নাকি সেই ঋণের বোঝা কিছুটা কমবে। ওই নাম দিচ্ছে এটাকে লুইজিয়ানা পারচেজ, মানে আমেরিকা ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানাটা কিনে নিয়েছিল ওই আর কি। তো যদি ঢাকা রাজি না হয় তাহলে দ্বিতীয় পথ সামরিক অভিযান, সোজা বাংলায় যুদ্ধ করে কেটে নেওয়া। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা হইতেছে, সে বলতেছে রংপুর বিভাগে মানুষ থাকে প্রায় 1,80,00,000। কারনাথ এই মানুষগুলোকে নিয়ে কি লিখছে জানেন? লিখছে এই জনগোষ্ঠীকে সামরিক অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া উচিত। শুধু তাই না, আরো এক ধাপায় বলছে জনসংখ্যা বিনিময় প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশের 1,30,00,000 যে হিন্দু আছে তাদের আর রংপুরে 1,80,00,000 মুসলমানের মধ্যে অদল বদল করে ফেলাও। মানে বাংলাদেশ হয়ে যাবে পুরোপুরি মুসলমানের দেশ, আর রংপুর হয়ে যাবে হিন্দু দেশ ভারতের। বুঝেছাও? ভাবেন একবার, একজন সাবেক রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা প্রকাশ্যে একটা প্রতিবেশী দেশের ভূখণ্ড দখল আর কোটি কোটি মানুষকে জোর করে উৎখাত করার কথা লিখতেছে, আর আমাদের সরকার বসে আছে শুধু আঙুল চুষিচ্ছে। এটা একটা লোকের কথা না, এটা একটা প্যাটার্ন। আসেন একটা একটা করে দেখি, তারিখ মিলায়। প্রথম লেখা 2024 সালের 9 ডিসেম্বর, দিনটা মনে রাখেন। এই দিন ইন্ডিয়া পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা আইসিসি এসে ওয়াগার যেমন প্রভুপাদের সাথে গোপনে মিটিং করে গেছিল প্রেসিডেন্ট সরকারের আমলে। এবার ওই দিনই ওই স্বরাজ্য ম্যাগাজিনে সাবেক এডিটোরিয়াল ডিরেক্টর জগন্নাথ একটা লেখা ছাপলো, শিরোনাম বাংলাদেশের হিন্দুদের জন্য কেন ভারতের দ্বিজাতি তত্ত্ব সমাধানে মনোযোগ দেওয়া উচিত। এলো কি লিখলো শুনেন? ওই লিখলো যে ভারতের উচিত গোপন এবং প্রকাশ্যে যত বেশি সম্ভব হিন্দুকে ভারতের সীমান্তবর্তী বিভাগগুলোতে সরায় না, যাতে পরে তাদের সামরিকভাবে রক্ষা করা যায়। আর বিচ্ছিন্ন করার জন্য 3টে বিভাগের নাম বলছে, রংপুর, সিলেট আর খুলনা। আর শেষে লিখলো সবচেয়ে সরাসরি উই লিখলো যে ইন্ডিয়াকে বাংলাদেশের জন্য দ্বিজাতি তত্ত্ব সমাধান মেনে নিতে হবে, যেখানে দেশের একটা অংশ রাজনৈতিক চুক্তির মাধ্যমে অথবা জোর করে কেটে নিয়ে বাংলাদেশের হিন্দুদের বসানো হবে। জোর করিয়া বাই ফোর্স লিখছে, শব্দটা আর নিজের লেখা, আমি জোর করি নাই। এবার দ্বিতীয় লেখা 2025 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল। এবার আসে আরো ভয়ঙ্কর জিনিস। একই ম্যাগাজিন, লেখক হইতেছে জয়দীপ মজুমদার, শিরোনাম বাংলাদেশের হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড খোদাই করা। আর এটা মতামত না, এটা ধাপে ধাপে পরিকল্পনা দিচ্ছে। বলে পরিকল্পনা প্রায় একটা অপারেশনের নকশা। লক্ষ্য কি? লেখকের ভাষায় উত্তরের রংপুর বিভাগ আর চট্টগ্রাম বিভাগের বড় একটা অংশ কেটে নিয়ে হিন্দুদের হোমল্যান্ড বানানো, আর সেটা ইন্ডিয়ার সাথে জুড়ে দেওয়া। উনি হিসাব দিয়ে বলছে যে রংপুর যুক্ত করলে চিকেন নেক করিডোর অন্তত 150 কিলোমিটার চওড়া হয়ে যাবে। কিভাবে করবে? সে একটা ধাপ লিখে দিছে, শুনেন, কারণ এটা গুরুত্বপূর্ণ। কি কি সেই ধাপ? 1 নম্বর ধাপ, আন্তর্জাতিকভাবে জোরে সোরে প্রচার চালাও যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হইতেছে। এই কথা হইতেছে না? হ্যাঁ হইতেছে। ধাপ 2 নাম্বার, নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে, এবং এই হামলা করেই তারা শুধু ক্ষান্ত হয় নাই, ছাত্র দলের প্রায় 18 জন নেতাকর্মীকে তারা আহত করেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্র দলের প্রায় 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলার চেষ্টা করছে এই যে হামলাটি ছাত্র দলের উপরে হলো, বিএনপির উপরে হলো, এইটা তাদের 2 হাতের কামাই। তারা নিজেরা এটি কামাই করেছে, এবং এটি কেবল শুরু হয়েছে। এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায়, পটুয়াখালীতে, ঠাকুরগাঁওয়ে, আরো বেশ কয়েক জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে বেদম পিটানো পিটিয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেপেলেরা, যারা সীমাহীন অন্যায় করেছে, দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সেই তারা বেশ কিছুদিন লুকিয়ে থেকে, গর্তের ভিতরে থেকে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে নতুন করে তারা আবার মাথা চালা দিয়ে উঠেছে। ছাত্র দলের উপরে এই নৃশংস হামলা চালানোর পরে আওয়ামী লীগের যেখানে যেটা আছে, লুকিয়ে টুকিয়ে যেখানে আছে, প্রত্যেকেই সীমাহীন আনন্দ উদযাপন করছে। কারণ ভাই, এই দলটি এটা অন করে, এই দলের ভিতরে একজন মানুষকে মেরে ফেলানো, হত্যা করা, এটাকে পানি চুরির ব্যাপার। এটা তারা কিচ্ছু মনে করে না, তারা এটাকে খেলনা মনে করে। এটা যদি তারা খেলনা মনে না করতো, 1400 মানুষকে হত্যা করতে পারতো। বিএনপি ক্ষমতাসীন থাকার পরেও কেন আজ নোয়াখালীতে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এইভাবে পিটুনি খেতে হলো, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলো কেন? আগেই বলেছি, এরা তাদের 2 হাতের কামাই। আমরা ঘটনার একটু বিবরণ আগে শুনি, তারপরে আরেকটু বিশ্লেষণে যাব। ঘটনার বিবরণে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই নোয়াখালীর সদর উপজেলার কালাবদিয়া গ্রাম, সম্ভবত গ্রামটার নাম। এই গ্রামের যিনি চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, শাহাদত চেয়ারম্যান, এই শাহাদত চেয়ারম্যানের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তারা একটা মিছিল করে। বিগত কয়েকদিনে আপনারা দেখেছেন যে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বেশ কয়েক জায়গায় মিছিল করার চেষ্টা করেছে, এবং তাদের এই মিছিল আগের থেকে কিছুটা লম্বা হয়েছে। এরই ধারাবাহিকতায় তারা ওখানেও মিছিল করেছিল শাহাদত চেয়ারম্যানের নেতৃত্বে। তিনি কিন্তু পলাতক, এখন বিএনপির বদান্যতায় তারা দেশে এসেছে। এটা বিএনপির ক্রেডিট, বিএনপি তাদেরকে ডেকে এনেছে, এবং যেখানে যেখানে ডেকে এনেছে সেখানে সেখানে এই লাত্তিগুড়ি খেয়েছে বিএনপি। এটা খাবে, আরো খাবে, কারণ এটা শুধু আজকের ইতিহাস নয়। এই ইতিহাস আমরা যদি 1981 সালের দিকে ফিরে যাই তাহলেও দেখতে পাবো। শেখ হাসিনাকে কলকাতা থেকে যেদিন জিয়াউর রহমান নিয়ে আসলেন, তার মাত্র 13 দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হলেন। মজার ব্যাপার, এখানে আরো একটু মজার ব্যাপার আছে, আমি সেটাও বলছি আপনাদের। এবং এই যে তারা কয়েক জায়গায় মিছিল সমাবেশ করেছে, এইটার প্রতিবাদে নোয়াখালীর ছাত্র দলের নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা তারা একটা প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিল বের করে তারা
শেষ করে ওই পথ দিয়ে ফিরে আসতেছিল এই শাহাদত চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে। তো যখন শাহাদত চেয়ারম্যানের বাড়ির কাছে আসার সাথে সাথে অতর্কিতে তারা ছাত্র দলের উপরে হামলা চালায়। শুধু হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয় নাই, এবার ওই পাশের মসজিদ থেকে মাইকিং করা হয় যে ডাকাত ঢুকেছে, এলাকায় ডাকাত ঢুকেছে, তোমরা তাড়াতাড়ি যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। এবার ডাকাত সন্দেহে তাদেরকে পেটানো হয়। পিটানো তো পিটানো, এমন পেটানো পিটিয়ে তাদের বললাম 18 জনকে আহত করেছে, 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে এই খবর যখন পৌঁছে গেছে বিভিন্ন জায়গায়, তখন বিএনপি তো ওই যে বললাম তারা তো ব্যাপক ক্ষমতা, তারা যখন ক্ষমতায় থাকে তাদের এত বেশি ক্ষমতা যে ক্ষমতা আওয়ামী লীগের কাছে যে সব জিরো হয়ে যায়। এই ক্ষমতা শুধু দেখাতে পারে তারা জামাত ইসলামের কাছে আর এনসিপির কাছে। দেখছেন না, নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই তার উপরে হামলা করছে। ছাত্র দলের এই বিপদের মুহূর্তে যেখানে প্রচন্ডভাবে পিটুনি খাচ্ছে, সেই সময় যদি নাসিরউদ্দিনের দল এনসিপি এবং জামাত ইসলাম যদি বলতো দেখ কেমন লাগে, দেখ হামলা করি বেড়াস এখন খা, এরকম যদি বলতো তাহলে কেমন লাগতো ছাত্র দলের? কিন্তু না, তারা এটা বলে নাই। আপনারা আশ্চর্য হবেন, তারা ছাত্র দলকে ওই জায়গায় কোনো খোঁটা দিতে যায় নাই, বরং সাথে সাথে জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের লোকজন বলেছে যে তাড়াতাড়ি সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এনসিপিও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে যে তারা ছাত্র শিবিরের কাছে অনুরোধ জানায় যে তোমরা তাড়াতাড়ি আসো, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে। এনসিপির কাছেও তারা এই আহ্বান জানিয়েছিল। পরে তারা সবাই মিলে গিয়ে যখন সেখানে তাদের পাশে দাঁড়ায়, তারপর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা কিন্তু এই বাংলাদেশ চেয়েছিলাম, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। ফ্যাসিবাদের প্রশ্নে, গণহত্যাকারীর প্রশ্নে কোনো আপোষ নেই, তাদের পাশে দাঁড়াতে হবে। এবং আমরা দেখলাম তাৎক্ষণিকভাবে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা স্ট্যাটাস দিলেন যে নোয়াখালীতে ছাত্র দলের সাথে বিএনপির সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হচ্ছে, জামাত ইসলাম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই আহ্বান জানানোর পরে আরো সেখানে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর যখন এই বিএনপি এবং জামাত যখন একসাথে একত্রিত হয়েছে, তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি এবং ছাত্র দলের ভাইদের বলছি, আপনাদের এখনো রিয়েলাইজ করার সময় এসেছে, আপনারা রিয়েলাইজ করুন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে সারা দেশে আপনারা কাপুরুষের মতো হামলা করছেন, এটি কোনো বীরত্বের লক্ষণ নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের কাউকে কোনোদিন আঘাত করে নেই, কিন্তু আপনারা একের পর এক তার উপরে এইভাবে আঘাত করে যাচ্ছেন, আক্রমণ করে যাচ্ছেন। এমনকি বিএনপির টপ টু বটম প্রত্যেক নেতাকর্মী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা করা জায়েজ, এই বয়ান তারা উৎপাদন করছে। যেরকম বয়ান উৎপাদন করতো আওয়ামী লীগ জামাতের উপরে, জামাত ইসলামের উপরে তারা হামলা করার জন্য, তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য তারা একটা বয়ান মানুষের সামনে দিত যে ওরা তো স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের আবার কিসের দেশে বেঁচে থাকার অধিকার? তার মানে এই একটা বয়ান দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি এদেশে যা করেছে, এদেশে যত লুটপাট সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত ব্যাংক ডাকাতি সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত ধর্ষণ হয়েছে সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে, এদেশে যত খুন হয়েছে সব স্বাধীনতার পক্ষের শক্তি করেছে। স্বাধীনতার বিপক্ষের শক্তির দ্বারা এদেশে বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি স্বাধীনতার পরে। তাহলে আমরা তো দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তারই ভালো, আমার দরকার নাই তো স্বাধীনতার পক্ষের শক্তির, যারা আমার দেশটাকে এইভাবে ফোকলা করে দিয়েছে। বিএনপিও ঠিক এই একই বয়ান নিয়ে, আওয়ামী লীগের ওই ন্যারেটিভ ধার করে নিয়ে তারা এখন আবার জামাতের বিপক্ষে লেগেছে। ইসলামী ব্যাংকটা তারা দখল করতে যাচ্ছে, এখন বলছে যে জামাতের প্রতিষ্ঠান, এখানে এই প্রতিষ্ঠানটাকে জামাত মুক্ত করতে হবে। এই কাজটাই তো আওয়ামী লীগ করে এস আলমের কাছে দিয়েছিল যে জামাত ইসলামের এটা জঙ্গিদের, আবুল বারাকাতরা তারা মোটা মোটা বই লিখেছিল জঙ্গিবাদের অর্থনীতি। এই বইগুলো লিখে লিখে যে এই জঙ্গিবাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, শাহবাগ তৈরি করে শাহবাগ থেকে লিস্ট ধরিয়ে দেওয়া হলো যে জঙ্গিবাদের অর্থনীতিতে আবুল বারাকাত জঙ্গিবাদের অর্থনীতি বই লিখে তালিকা দিল, শাহবাগ থেকে দাবি উঠলো, শেখ হাসিনা এবার স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে দিয়ে এগুলো দখল করালেন। তারা শুধু দখল করেই ক্ষান্ত হলো না, তারা ওইগুলো লুটপাট করে নিয়ে বাইরে পাচার করলো, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি এরা, সব স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপিও ঠিক একই কাজ করছে, জামাত মুক্ত করতে হবে ইসলামী ব্যাংক। এই জামাত মুক্ত করতে গিয়ে স্বাধীনতার তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তিদের কাছে তুলে দিয়েছে। এই স্বাধীনতার পক্ষের শক্তি, এই গণতন্ত্রের পক্ষের শক্তি এখন তো ক্ষমতায়। আজকে টিআইবির একটি রিপোর্ট বের হয়েছে, দেখুন সেখানে টিআইবি বলছে সরকারের 100 দিন পূর্ণ হলো আজ, এই 100 দিনে 605 জন হত্যার শিকার হয়েছে, 196টি অপহরণের শিকার হয়েছে, 100-র অধিক ধর্ষণের শিকার হয়েছে 100 দিনে। এই হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তিদের অর্জন। যাই হোক, আমরা এগুলো বলে বিএনপিকে খাটো করতে চাই না। আমাদের মূল কথা হচ্ছে নোয়াখালীতে জামাত ইসলাম বিএনপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটি আমরা চাই, কারণ বিএনপিকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। 5 আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং বিএনপি ব্যর্থ হওয়া মানে গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়া। আমরা বিএনপি সরকারকে কোনো মতো অবস্থায় ব্যর্থ হতে দিতে চাই না, এবং আমরা কখনোই চাই না বিএনপি ব্যর্থ হোক। বিএনপি এখানে তাদের নিজেদের ভুলের কারণে, এবং বিএনপির ভিতরে একদল ভারতের দালাল এবং একদল আওয়ামী লীগের দালাল,
এই দুই দল একত্রিত হয়ে আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল একই, তো এখানে একাকার হয়ে বিএনপিকে বিপদে নিয়ে যাচ্ছে। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।